আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের চতুর্থ অধ্যায় থেকে তোমাদেরকে এখানে প্রত্যেকটা পাঠ থেকে যে শূন্যস্থানগুলি দেওয়া হয়েছে অর্থাৎ ছক পূরণ করতে বলা হয়েছে এবং যে প্রশ্নগুলি করা হয়েছে, একই সাথে প্রত্যেকটা পৃষ্ঠা থেকে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে এবং অনুশীলনে তোমরা যদি চলে আসো তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, বাম পাশের সাথে ডান পাশে মিলকরণ, শূন্যস্থান, সঠিক চিহ্ন, সঠিক উত্তর যেগুলি দেওয়া হয়েছে সবগুলির উত্তর আজকের ক্লাসে আমরা করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতেই তোমরা দেখো তোমাদেরকে কিন্তু একে ফজলুল হক থেকে যে কাজগুলি দেওয়া হয়েছে তোমাদেরকে প্রথমে বলা হচ্ছে উপরের অনুচ্ছেদ পড়ে নিচের তালিকা পূরণ করো। তোমাদের এই উত্তরগুলি করার জন্য কিন্তু এই অনুচ্ছেদগুলি অর্থাৎ এই পড়াগুলি কিন্তু তোমাদেরকে খুব ভালো করে পড়ে ফেলতে হবে, হ্যাঁ, তাহলে খুব সহজে উত্তরগুলি করতে পারবা। তো চলো আমরা ধাপে ধাপে উত্তরগুলি দেখি। এখান থেকে তোমরা ছকে কি পূরণ করবা। তো দেখো তোমাদেরকে এখানে বলা হচ্ছে, তাই না, প্রথম যে ছকটি দেওয়া হয়েছে সেই ছকের উত্তরগুলি একটু দেখে ফেলো। তোমাদেরকে প্রশ্নে যা বলা হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন। উত্তর: শেরে বাংলা একে ফজলুল হক 1873 সালে বর্তমান বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। এরপর 2 নম্বর বলা হচ্ছে তিনি কোন নামে অধিক পরিচিত ছিলেন। উত্তর: তিনি শেরে বাংলা নামে অধিক পরিচিত ছিলেন। 3 নম্বর বলা হচ্ছে তাকে বাংলার বাক উপাধিতে কেন ভূষিত করা হয়। উত্তর: সাহস ও দৃঢ় মনোভাবের জন্য তাকে বাংলার বাক উপাধিতে ভূষিত করা হয়। এখানে লিখে নিতে পারো, ভূষিত করা হয়। আচ্ছা, এরপর তোমাদেরকে এখান থেকে বলা হচ্ছে দেখো যে এদেশের প্রজা সাধারণের ভাগ্য উন্নয়নের শেরে বাংলা একে ফজলুল হকের বিশেষ অবদানের তালিকা তৈরি করো। তোমাদেরকে কিন্তু এখানে তালিকাটি তৈরি করতে হবে, লিখতে হবে, তাই না। তো দেখো তোমরা এখানে কিভাবে উত্তরটি লিখবা, তাই না। 3টা মূলত উত্তর তোমাদেরকে লিখতে হবে, আমরা এখানে লিখে দিয়েছি তোমাদেরকে সমাধানটি। দেখো 1 নম্বরে তোমরা লিখবা জমিদারি প্রথা বাতিল করে কৃষকের দুঃখ দূর করার চেষ্টা করেন। 2 মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করেন। 3 শিক্ষার উন্নতির জন্য অনেক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন, তাই না। আচ্ছা, এরপর তোমাদেরকে কি দিয়েছে দেখো এখান থেকে গ নাম্বারে তোমাদেরকে বলা হচ্ছে গ নাম্বারে যে পূর্বের পৃষ্ঠের তথ্যের আলোকে শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কে একটি মাইন্ড ম্যাপ তৈরি করো, তাই না। অর্থাৎ শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কে তোমাদেরকে এখানে কিন্তু 4টা গ্যাপ দেওয়া হয়েছে, 4টা গ্যাপে কিন্তু শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। তো দেখো 4টা যে ফাঁকা জায়গা রয়েছে এখানে তোমরা কি কি লিখতে পারো আমরা খুব সুন্দর করে সহজ ভাষায় তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। দেখো, হ্যাঁ, 4টা কিভাবে তোমরা লিখতে পারো। আচ্ছা, তো প্রথমে তোমরা এখানে লিখে ফেলতে পারো যে আবুল কাশেম ফজলুল হক 1873 সালে বর্তমানে বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। দৃঢ় মনোভাব ও সাহসের জন্য তাকে শেরে বাংলা বা বাংলার ভাগ উপাধিতে ভূষিত করা হয়। তিনি ইংরেজি, বাংলা, উর্দুতে অনর্গল বক্তৃতা করতে পারতেন। পরের ছকে তোমরা এখানে লিখতে পারো শেরে বাংলা একে ফজলুল হক বরিশাল জেলা স্কুল থেকে এন্ট্রান্স অর্থাৎ এসএসসি, প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ অর্থাৎ এইচএসসি এবং বিএ অনার্স পাশ করেন। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিত শাস্ত্রে এমএ ডিগ্রি লাভ করেন। কলকাতার ইউনিভার্সিটি ল কলেজ থেকে বিএল ডিগ্রি লাভ করে আইন পেশায় কর্মজীবন শুরু করে। আচ্ছা, এরপর পরের ছকে তোমরা এখানে লিখতে পারো আবুল কাশেম ফজলুল হক 1916 থেকে 1921 সাল পর্যন্ত সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1935 সালে কৃষক প্রজা পার্টি গঠন করেন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। এরপরে ছকে তোমরা এখানে লিখে ফেলতে পারো শেরে বাংলা একে ফজলুল হক কৃষকের দুঃখ দূর করার জন্য জমিদারি প্রথা বাতিল করে মহাজনদের ঋণ থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করেন। তিনি শিক্ষার উন্নতির জন্য অনেক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি উদারভাবে দুর্দশাগ্রস্ত ও দারিদ্র্যর সাহায্য করতেন। এই মহান নেতা 1962 সালে 27 এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন। তো এইভাবে কিন্তু তোমরা এখানকার এই ছকগুলি পূরণ করে ফেলতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর তোমাদেরকে মাওলানা হামিদ খান ভাসানী সম্পর্কে কিন্তু দেওয়া হয়েছে। তোমরা এই টেক্সটটি খুব ভালো করে পড়ে ফেলবা, গল্পটাকে খুব ভালো করে পড়ে ফেলবা, তাহলে খুব সহজে উত্তরগুলো কিন্তু করতে পারবা। তো এখান থেকে ক নম্বরে তোমাদেরকে কিন্তু একটা ছক পূরণ করতে হবে। বলা হচ্ছে উপরে অনুচ্ছেদ পরে নিচের তালিকা পূরণ করতে, না। এবার কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে এবং এখানে তোমাদেরকে উত্তরগুলি লিখতে হবে। তো দেখো এখন তোমরা কি কি উত্তরগুলি লিখতে পারো সেই উত্তরগুলি একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এই যে উত্তরগুলি। 1 নম্বরে তোমাদেরকে যে প্রশ্ন করা হচ্ছে বলা হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন। তো উত্তরে তোমরা লিখবা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালে সিরাজগঞ্জ জেলার ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 2 নম্বর বলা হচ্ছে মৌলানা ভাসানীকে কেন মুসলিম জননেতা বলা হয়। উত্তর:
সারা জীবন নির্যাতিত মানুষের জন্য কাজ করায় মৌলানা ভাসানী বহুবার জেল খেটেছেন বা শাসক গোষ্ঠীর অত্যাচারিত শিকার হয়েছেন, তাই না, অত্যাচারের শিকার হয়েছেন, এই জন্য তাকে মজলুম জননেতা বলা হয়। এরপরে তোমাদেরকে প্রশ্ন বলা হচ্ছে যে তার নামের সাথে ভাসানী শব্দটি কিভাবে যুক্ত হয়। তো দেখো উত্তরটি তোমরা লিখবা, মৌলানা ভাসানী আসামের ঘাগমারা এলাকার ব্রহ্মপুত্র নদীর ভাসানচরে বন্যা থেকে কৃষকদের রক্ষার জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন। ভাসানচরের জনগণ এই অবদানের স্বীকৃতি হিসেবে তাকে ভাসানী উপাধি দিয়ে সম্মান জানায়। এইভাবে তার নামের সাথে ভাসানী শব্দটি যুক্ত হয়। এরপর 4 নম্বরের প্রশ্ন তোমাদেরকে এখানে করা হচ্ছে, এদেশের মেহনতি মানুষের অধিকার আদায়ে তার জীবন থেকে কি শিক্ষা লাভ করতে পারি। উত্তর, মৌলানা ভাসানীর জীবন থেকে আমরা শিক্ষা পাই শাসকের রক্তচক্ষুকে ভয় না পেয়ে সবসময় এদেশের মেহনতি মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করতে হবে। তো এই ছিল এখান থেকে তোমাদের ছক পূরণটি। এরপর তোমাদেরকে এখানে আরেকটি কাজ দেওয়া হয়েছে খ নম্বরে, দেখো বলা হচ্ছে যে উপরের অনুচ্ছেদটুকু পড়ে বাঙালিদের অধিকার আদায়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান তোমাদেরকে এখানে লিখতে হবে। তো দেখো কী কী অবদান তোমরা এখানে লিখতে পারো। আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু নিচেই তোমাদেরকে করে দিয়েছি। তো দেখো কী কী অবদান তোমরা লিখবা এখানে, মৌলানা ভাসানী আসামের ঘাগমারার বাঙালিদের স্বার্থ রক্ষার জন্য আন্দোলন করেন। ব্রহ্মপুত্র নদীর ভাসানচরে বন্যার কবল থেকে বাঙালি কৃষকদের রক্ষার জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন। পাকিস্তান প্রতিষ্ঠার পরে মৌলানা ভাসানী পূর্ব বাংলার সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করেন। 1970 গণ অভ্যুত্থান ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন প্রেক্ষাপটে মৌলানা ভাসানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো এই উত্তরগুলি কিন্তু তোমরা এখানে লিখে ফেলতে পারবে এবং পড়ে মুখস্থ করে ফেলতে পারবে। এবার গ নম্বর প্রশ্ন তোমাদেরকে কিন্তু আরেকটি কাজ দেওয়া হয়েছে, বলা হচ্ছে মৌলানা ভাসানীর জীবন থেকে আমরা কী কী শিক্ষা গ্রহণ করতে পারি তা নিচের ছকে লিখি। এখানে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তো উত্তরটি একটু দেখে ফেলো। এই যে তোমাদের প্রশ্নটি গ নাম্বার, উত্তরটি দেখো, নির্যাতিত ও নিপীড়িত মানুষের জন্য সবসময় কাজ করতে হবে। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করতে হবে। মানুষের কল্যাণের জন্য প্রয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে নানা ধরনের কাজে অংশগ্রহণ করতে হবে। দেশ ও দেশের মানুষের উপর করা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে, তাই না। তো এই ছিল এখান থেকে তোমাদের উত্তরগুলি। এরপরে যে অংশটি তোমাদেরকে দেওয়া হয়েছে দেখো, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, তাই না। তো এখানে তোমাদেরকে যে গল্পটি দেওয়া হয়েছে এটি খুব ভালো করে পড়ে ফেলবা, তাহলে নিচের উত্তরগুলো করতে খুব সহজ হবে। তো এখান থেকে ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে উপরের অনুচ্ছেদ পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো। তো এই পাশে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে তোমাদের উত্তরগুলি লিখতে হবে। তো দেখো আমরা উত্তরগুলি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে ছকের প্রশ্নগুলি এবং পাশে উত্তরগুলি। তো দেখো 1 নম্বরে তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে হুসেন শহীদ সোহরাওয়ার্দী কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন। উত্তর, হুসেন শহীদ সোহরাওয়ার্দী 1892 সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। 2 নম্বর বলা হচ্ছে তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। উত্তর, হুসেন শহীদ সোহরাওয়ার্দী ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। 3 নম্বর বলা হচ্ছে তিনি কোন পেশায় মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। উত্তর, তিনি আইন পেশার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এরপর তোমরা যদি দেখো তোমাদেরকে খ নম্বরে আরেকটি কাজ দেওয়া হয়েছে। এখানে তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো, যে হুসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন থেকে নিচের বিষয় তথ্য সন্নিবেশ করি। অর্থাৎ এই হুসেন শহীদ সোহরাওয়ার্দী সম্পর্কে তার শিক্ষার খাতের অবদানগুলি লিখতে হবে, এখানে কর্মক্ষেত্রে অবদান লিখতে হবে, রাজনীতির ক্ষেত্রে অবদানগুলি এখানে তোমাদের লিখতে হবে। তো চলো আমরা উত্তরগুলি দিকে ফেলি। তো দেখো হুসেন শহীদ সোহরাওয়ার্দীর শিক্ষাক্ষেত্রে কী অবদান। হুসেন শহীদ সোহরাওয়ার্দী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সম্মান ও বিসিএল ডিগ্রি লাভ করেন এবং আরেকটি এরপর তিনি ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। এরপর কর্মজীবন দেখো 1 নম্বর, হুসেন শহীদ সোহরাওয়ার্দী আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর 2 নম্বরে দেখো তিনি কলকাতা কর্পোরেশন ডেপুটি মেয়র, বাংলা প্রাদেশিক সরকারের প্রধান, শ্রমমন্ত্রী, সরবরাহ মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এবার রাজনীতি দেখো 1 নম্বর, শহীদ সোহরাওয়ার্দী মেহনতি মানুষের প্রায় 36টি ট্রেড ইউনিয়ন সংগঠন গড়ে তোলেন। 2 নম্বর, 1954 সালে যুক্তফ্রন্ট গঠনে হুসেন শহীদ সোহরাওয়ার্দী প্রধান ভূমিকা পালন করেন। তো এখান থেকে খ নম্বর প্রশ্ন উত্তরটি ছিল। এরপর তোমাদেরকে গ নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, কিন্তু একটু তোমরা খেয়াল করো। আচ্ছা, এই যে দেখো গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো, যে হুসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য ঘটনাসমূহের তালিকা তৈরি করো, তাই না। তো এখানে কিন্তু তোমাদেরকে 4টা তালিকা লিখতে হবে ছক আকারে। তো দেখো এখানে তোমরা কী কী লিখতে পারো তার সুনির্দিষ্ট সমাধানটি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো এই যে আমরা 4টি ছকে তোমরা কীভাবে সমাধানটি করবা আমরা কিন্তু এখানে সমাধানটি করে রেখেছি, তোমরা এভাবে বইয়ে তুলে ফেলবে এবং মুখস্থ করে ফেলবা। তো দেখো কলকাতার খেলাফত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে। 1954 সালে নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করা যুক্তফ্রন্ট গঠনে প্রধান ভূমিকা পালন করেন।
নাবিক, রেল কর্মচারী, পাটকল ও সুটাকল কর্মচারী, রিক্সা চালক, গাড়ি চালক প্রভৃতি মেহনতি মানুষের ট্রেড ইউনিয়ন সংগঠনের প্রায় 36টি গড়ে তোলেন। কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র, বাংলা প্রাদেশিক সরকারের শ্রম মন্ত্রী, সরবরাহ মন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তো এইভাবে তোমরা এই ছকটি কিন্তু এখান থেকে পূরণ করতে পারবে। এরপরে তোমাদেরকে কী দেওয়া হয়েছে দেখো, এরপরে 4 নম্বরে শেখ মুজিবুর সম্বন্ধে তোমাদের এখানে গল্প দেওয়া হয়েছে। এটি খুব ভালো করে পড়ে ফেলবা, এটা খুব ভালো করে পড়লে তোমরা নিচের উত্তরগুলো করতে পারবা। তো এখান থেকে ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে উপরে অনুচ্ছেদ পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখিয়ে। তো এই যে প্রশ্ন এখানে পাশে দেওয়া হয়েছে, এখানে তোমাদের কিন্তু উত্তরগুলি লিখতে হবে। তো চলো আমরা উত্তরগুলি এখানে দেখে ফেলি, কী কী উত্তর তোমরা এখানে লিখে ফেলতে পারো। আচ্ছা, এই যে দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে এখানে তোমাদেরকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে শেখ মুজিবুর সম্পর্কে। তো এখানে বলা হচ্ছে 1 নম্বর, শেখ মুজিবুর রহমান কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এবার তোমাদেরকে 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে তিনি কোন কলেজে পড়াশোনা করতেন? উত্তর, শেখ মুজিবুর রহমান কলকাতায় ইসলামিয়া কলেজে পড়াশোনা করতেন। 3, তাকে কখন বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? শেখ মুজিবুর রহমানকে 1969 সালে 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। এরপর এখান থেকে তোমাদের খ নম্বরে আরেকটি কাজ দেওয়া হয়েছে, বলা হচ্ছে উপরের অনুচ্ছেদটিকে পড়ে আমাদের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে তার অবদানগুলি তালিকা করো। এখানে তোমাদেরকে এখানে তালিকাগুলি করতে হবে, তাই না? তো চলো আমরা তালিকার উত্তরগুলি একটু দেখে ফেলি। খ নম্বর প্রশ্নের এই যে দেখো তালিকাটি আমি তোমাদেরকে এখানে করে দিয়েছি। তালিকাটি তোমরা লিখতে পারো। ভারতবর্ষ বিভক্তির পর শেখ মুজিবুর রহমান পাকিস্তান সরকারের শোষণ ও নিপীড়ন বিরুদ্ধে আন্দোলন করেন। শেখ মুজিবুর রহমান 1966 সালে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য 6 দফা দাবি পেশ করেন। 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার পরও পাকিস্তানি শাসক গোষ্ঠী শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে না দেওয়ায় তিনি পাকিস্তানের সর্বাত্মক অসহযোগ আন্দোলনে ডাক দেন। এরপর 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন। এতে পূর্ব বাংলার সাধারণ মানুষ স্বাধীনতার জন্য উজ্জীবিত হয়। এরপর এখান থেকে গ নম্বরে তোমাদেরকে কী বলা হয় একটু দেখো। গ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে নিজের বিষয়ের তথ্য সন্নিবেশ করে অর্থাৎ লিখি। শিক্ষা সম্পর্কে তোমাদেরকে 2টি তথ্য দিতে হবে, রাজনীতি সম্পর্কে তোমাদের এখানে 2টি তথ্য দিতে হবে। তো এই ছকটি তোমরা কীভাবে পূরণ করবা উত্তরটি আমি তোমাদেরকে এখানে একটু দেখিয়ে দিই। এই যে দেখো, শিক্ষা সম্পর্কে তোমরা ছকে যে 2টি লিখবা এবং রাজনীতি সম্পর্কে যে 2টি অংশ লিখবা সেটি কিন্তু তোমাদের এখানে সমাধানটি করে দেওয়া হয়েছে। তো শিক্ষাক্ষেত্রে কী লিখবে দেখো। 1 নম্বরে শেখ মুজিবুর রহমান স্থানীয় গিমানাঙ্গা স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন। 2, তিনি 1942 সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। 1944 সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আইএ এবং 1947 সালে বিএ পাস করেন। এবার রাজনীতি দেখো। শেখ মুজিবুর রহমান ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। ওই সময় তিনি মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। 2, 1966 সালে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য 6 দফা দাবি পেশ করেন। তো এই ছিল এখান থেকে তোমাদের এই কাজের উত্তরগুলি। হ্যাঁ, এরপর তোমরা যদি তোমাদের বইয়ে চলে আসো, এখান থেকে দেখতে পারবে তোমাদের অনুশীলন দেওয়া হয়েছে, তাই না? তো আমরা এখন অনুশীলনের সমাধানগুলি দেখে ফেলি। চলো। তো দেখো, শুরুতেই তোমাদেরকে কিছু সঠিক উত্তর দিতে হবে। 1 নম্বর বলা হচ্ছে অবিভক্ত বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রীকে। উত্তরটি কিন্তু হবে ক নম্বর, শেরে বাংলা লেখে ফজলুল হক। 2 নম্বর বলা হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কী হিসেবে সর্বাধিক পরিচিত? উত্তরটি কিন্তু হবে খ নম্বর, মজলুম জননেতা। এরপর তোমাদেরকে সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করতে হবে। আমরা শূন্যস্থান পূরণের উত্তরগুলি একটু দেখে ফেলি। চলো। এই যে দেখো, আমি তোমাদেরকে উত্তরগুলো করে দিয়েছি। 1 নম্বর বলা হচ্ছে ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করা হয়। তার মানে এখানে কিন্তু বুঝবে কৃষকদের। 2 নম্বর বলা হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানচরে কৃষকদের জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন। তার মানে এখানে কিন্তু বুঝবে স্বেচ্ছাশ্রম। 3 নম্বর হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী যুক্তফ্রন্ট গঠনে প্রধান ভূমিকা পালন করে। তার মানে শূন্যস্থান কিন্তু বুঝবে যুক্তফ্রন্ট। এরপর তোমরা যদি খেয়াল করো তোমাদের বইয়ে তোমাদেরকে কিন্তু বলা হচ্ছে যে বাম পাশের নামের সাথে ডান পাশের শব্দগুচ্ছের মিল করো। হ্যাঁ, তো আমরা বাম পাশের সাথে ডান পাশে কীভাবে মিল করতে পারি সেই উত্তরটি কিন্তু নিচে লিখে দিয়েছি, তোমরা একটু উত্তরটি দেখো। তো দেখো, একে ফজলুল হক বাংলার বাক, অর্থাৎ বাম পাশের সাথে ডান পাশে বসবে বাংলার বাক। আব্দুল হামিদ খান ভাসানী মজলুম নেতা, তার মানে বাম পাশের সাথে বসবে ডান পাশে মজলুম নেতা। এবার হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী শ্রমিক নেতা, ট্রেড ইউনিয়ন গঠন করেন, তাই না? তো এটা কিন্তু বাম পাশের সাথে ডান পাশে এটা বসবে। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, তার মানে বাম পাশের সাথে ডান পাশে এটা কিন্তু বসবে। আচ্ছা, এবার তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে ঋণ সালিসি বোর্ড কেন গঠন করা হয়েছিল? উত্তর, মহাজনের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করা হয়েছিল।
2 মৌলানা আব্দুল হামিদ খানকে কেন ভাসানী উপাধি দেওয়া হয়? উত্তর, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আসামের ঘাগমারা এলাকার ব্রহ্মপুত্র নদীর ভাষাঞ্চলে বন্যার কবল থেকে বাঙালি কৃষকদের রক্ষার জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন। ভাষাঞ্চলের জনগণ এ অবদানের স্বীকৃতি হিসেবে মৌলানা আব্দুল হামিদ খানকে ভাসানী উপাধি প্রদান করেন। তো এই ছিল এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি, তাই না? এরপর তোমাদেরকে কিন্তু বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে একটি। আচ্ছা, তো বর্ণনামূলক প্রশ্ন উত্তরটি আমরা একটু দেখে ফেলি, চলো। তো বর্ণনামূলক প্রশ্ন বলা হচ্ছে, ইতিহাসে স্মরণীয় নেতাদের জীবন থেকে কী কী আদর্শ গ্রহণ করতে পারো তা বর্ণনা করো। উত্তর, বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় নেতাদের অন্যতম হলো একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী এবং শেখ মুজিবুর রহমান। মৌলানা এ নেতারা আজীবন মানুষের, সমাজের এবং দেশের কল্যাণের জন্য কাজ করেছেন। আমরা তাদের জীবন থেকে যেসব আদর্শ গ্রহণ করতে পারি সেগুলো হলো: 1. দেশপ্রেম। মনে 4 নেতার কাছে সবার উপরে ছিল দেশের স্বার্থ। তারা কখনো দেশের স্বার্থের বিষয়ে আপোষ করেননি। আমরাও তাদের মতো দেশের স্বার্থ সম্পর্কিত বিষয়ে আপোষ করব না এবং দেশপ্রেমিক হব। 2. অসাম্প্রদায়িক। 4 জন নেতাই অসাম্প্রদায়িক চেতনার অধিকারী ছিলেন। তারা কখনোই মানুষকে ধর্ম, বর্ণ, জাতির ভিত্তিতে আলাদা করে দেখতেন না। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংহতি রক্ষায় তারা সংকল্পবদ্ধ ছিলেন। আমরাও তাদের মতো অসাম্প্রদায়িক চেতনার অধিকারী হব। 3 নাম্বার, গণতান্ত্রিক। আমাদের 4 জন মহান নেতার রাজনীতির মূল লক্ষ্য ছিল মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। তারা তাদের জীবনের সব পর্যায়ে গণতন্ত্র চর্চা করেছেন। আমরাও তাদের মতো আমাদের জীবনের সর্বক্ষেত্রে গণতান্ত্রিক আচরণ করব। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় এই 4 জন নেতাই আজীবন কোনো ভয় না পেয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আমরা তাদের মতো যে কোনো অন্যায়ের প্রতিবাদ করব। দৃঢ় মনোভাব। চিরস্মরণীয় এই 4 জন নেতার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ছিলেন দৃঢ় মনোভাবের অধিকারী। উদাহরণ হিসেবে শেরে বাংলা একে ফজলুল হকের জমিদারি প্রথা বাতিলের বিষয়টি বলা হয়। জমিদারদের প্রবল বিরোধিতার পরেও শেরে বাংলা কৃষকদের দুঃখ দূর করার জন্য জমিদারি প্রথা বাতিল করেছিলেন। আমরা যে কোনো কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণে দৃঢ় মনোভাবী হব। এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। আমরা কিন্তু এর আগের ক্লাসের আগের অধ্যায় সম্পর্কে যে প্রত্যেকটি ছক পূরণ এবং প্রশ্ন উত্তরগুলো করে দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে ফেলতে পারো। এভাবে আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের সমাধানগুলি দিয়ে দেবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লাল ফ্রেন্ডসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।